ওয়েট নিয়ে কথা যেটা আমরা বলছি, এটা যদি ব্যালেন্সে থাকে তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মেয়েরা কিন্তু খুবই ফিট থাকবে এবং তারা তাদের ফ্যামিলিতে খুব ভালো থাকবে, তারা ফ্যামিলি মেম্বার্সদেরকে ভালো রাখতে পারবে। যেমন থাইরয়েডের প্রবলেমে যারা আছেন, আই মিন হরমোনাল ইমব্যালেন্স যাদের হয়, তারা হচ্ছে বেসিক্যালি ওয়েট লস করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সো ফার্স্ট বেসিক্যালি একটা মেয়ের ফিটনেসটা খুব বেশি জরুরি। মেকআপটা হচ্ছে এক্সটার্নাল জিনিস, মুছে ফেললে চলে গেল, বাট ফিটনেস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর অল। সো অনেক বেশি ওয়েট বেড়ে গেলে বা অনেক বেশি মনে হলে যে আমি অনেক কয়েকদিন ধরে দাওয়াত খাচ্ছি, তো প্রতিদিন সকালে জাস্ট একটু গরম পানিতে জিরা পানিটা একটু ওয়ার্ম করে, মানে পাউডারটা একটু মিক্সড করে এভরিডে একটু খেলে দেন দেখা যাবে আস্তে আস্তে পেটটা কমা শুরু করবে, বডি লাইট ফিল করা শুরু করবে। ইকুইপমেন্টস জিনিসটা যে আমরা অনেক বেশি ফ্রিক হয়ে যাই মেয়েরা, ইকুইপমেন্ট ইউজ করলেই বুঝি আমি ওয়েট লস করবো, বডি সুন্দর হবে। বডিকে শেপে আনার আগে বডিকে ফিট করাটা ইম্পর্টেন্ট। আবারও রাতে দেরিতে ঘুমানো, সকালে উঠতে না পারা, অর্ধেক দিন ঘুমে বেডে চলে যায়, আসলে এটা খুব আনহেলদি লাইফস্টাইল, সবারই চেঞ্জ করা উচিত। অ্যান্টি এজিং এর কিছু মার্কস পড়ে যায়, স্মাইল লাইন পড়ে যায়, পাফিনেস বের হয়ে যায়, তারা কিন্তু এই যে ফেস ইয়োগার মাধ্যমে নিজেকে সুন্দর রাখতে পারবেন। অ্যান্ড 5 বছর পিছনে থাকতে পারবেন। আপনার এখন যে বয়স তার চেয়ে 5 বছর পিছনে আপনাকে কেউ বুঝতেই পারবেন, আপনার ওয়েট ওজন হয়তো মানে ফেস দেখে বুঝতে পারবে না যে আপনার বয়স কত, এবং ফিটনেস তো আছেই। মানে এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর হোস্ট তাজিব হাসান ধ্রুব। সো আবারও সবাইকে স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশন সিজন 2-তে। সো বেশ কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি যে ফিটনেস নিয়ে কিন্তু মানুষ বেশ সচেতন। বেশ কয়েকদিন বলবো না, আমরা যদি খেয়াল করে দেখি যে লাস্ট বেশ কিছু বছর ধরে ফিটনেস বা স্বাস্থ্য সচেতন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে। বাট আমরা খুঁজি যে কীভাবে আমরা লাইফস্টাইল মেনটেন করবো, বাট আদতে কি আমরা মেনে চলি? তো সহজ উপায় কি, এটা নিয়ে আমরা কথা বলবো, এবং কিভাবে লাইফস্টাইল ব্যালেন্সের পাশাপাশি কিভাবে আমরা হেলদি লাইফ মেনটেন করব, এইটা নিয়ে আজকে গল্প করব মজায় এবং খুব সহজ কিছু উপায় জানবো। সো আজকে আমাদের স্পেশাল গেস্ট, যিনি হেলদি লাইফস্টাইলের পাশাপাশি তিনি আরও অনেক কিছুই করেন এবং অনেকের জন্য ইন্সপিরেশনের এবং ইন্সপায়ারিং। সো তিনি হচ্ছেন হুরিল জান্নাত আপু। কেমন আছেন আপু? কেমন লাগছে আজকে আপনার এখানে এসে? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো আপনি অলওয়েজ হেলদি লাইফস্টাইল এবং আপনি নিউট্রিশনও, আমি যদি ভুল করে না থাকি, এবং আপনি ফিটনেস কোচ। সো নর্মালি আমরা কিন্তু ফিমেলদেরকে একটু মানে আপফ্রন্ট কথা বলতে কম দেখি, এবং খুব একটা দেখি না যে লাইভে আসতে সবাইকে হেলদি লাইফস্টাইল টিপস দিতে, বা আপনি কিন্তু অ্যাজ এ ইনস্ট্রাক্টর আপনি সব কিছু দেখান যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমরা লাইফস্টাইলটা মেনটেন করবো, এবং আপনি ইয়োগা ট্রেনিং দিচ্ছেন, আমি যদি ভুল করে না থাকি। সো আপু একটু যদি বলতেন যে আপনার বর্তমানে কি করছেন এবং কেমন যাচ্ছে আপনার? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি হুরিল জান্নাত, নিউট্রিশন অ্যান্ড ফিটনেস কোচ। অ্যান্ড আমি এই কোর্সের জন্য অনেক জায়গায় মানে গিয়েছিলাম, যেমন ইউএসএ, তারপর নেপাল, তারপরে দিল্লি, মানে আই মিন ইন্ডিয়া, অনেক জায়গায় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছুই করলাম এই লাইফে আসার জন্য। সো বেসিক্যালি আমি এখানে আসার একটা কারণ হচ্ছে যে আমি দেখলাম আমাদের চিটাগাংয়ের মেয়েরা অনেকটা পিছিয়ে আছে। যেমনটা ঢাকায় ওরা অনেক কনসার্ন হেলথের ব্যাপারে, বাট আমাদের চিটাগাংয়ে কিন্তু মেয়েরা তেমন একটা কনসার্ন না। সো আমি ভেবেছিলাম যে এমন একটা কিছু হয়তো আমার করা উচিত যেটাতে ফুললি নলেজ নিয়ে ফিল্ডে নামা যায়। অ্যান্ড এই ফিল্ডের মধ্যে কিন্তু যারা কাজ করছে তারা বেসিক্যালি তেমন একটা এলিজিবল আমার মনে হয় না। আই মিন হয়তো থাকতে পারে, বাট এমনও অনেকে আছে যারা মানে একদম মানে এডুকেশন ছাড়াই ফিল্ডে কাজ করছে। সো আমি এই জন্যই আমি এডুকেটেড হলাম এটার উপরে, যেন হচ্ছে মেয়েদেরকে আমি ভালো মতো আইডিয়া দিতে পারি তাদের ওয়েট লস নিয়ে কিভাবে ওরা মানে কাজ করতে পারে, বা ওয়েট লস নিয়ে কিভাবে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়েট লস করতে পারে এবং ওয়েট গেইন করতে পারে। সব কিছু নিয়ে আসলে আমি আমার ফিল্ডে কাজ করা, এবং আমার জার্নিটা শুরু হয় 2017 থেকে। সো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে নিয়ে হ্যাপি। ইভেন কি যখন ওদের ওয়েট লস হয়, ওদের চোখের পানি এবং ওদের যে আনন্দটা, ওটা আমি আসলে অনেক মানে ফিল করি। আমাকে যখন ওরা হাক করে বলে যে আপু আমি পারছি, তো আমার কাছে মনে হয় যে এটার মতো বড় জিনিস আসলে আর কিছু নাই। সো এটা একটা অনেক বড় আশীর্বাদ, দোয়া
বলতে পারেন আপনারা, বা আমরা সবাই জানি যে একটা মেয়ের খুবই কষ্ট, যেমনটা হচ্ছে ওয়েট লস না হলে ওরা অনেক টেনশনে থাকে, ওদের অনেক ধরনের রোগে ভুগতে হয়, অনেকে কনসিভ করতে পারে না, অনেকের অনেক ধরনের সমস্যা হয় কেননা হচ্ছে ওয়েট লস করতে পারে না স্টাক হয়ে যাওয়ার কারণে। সো বেসিক্যালি স্টাক হয়ে গেলে কি করতে হয় সেটা আসলে আমরা যদি জানি তাহলে কিন্তু আমাদের ওরকম টেনশনের কিছু থাকে না আর কি। সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কনসার্ন হওয়ার উচিত যেন ওরা এই যে মানে ওয়েট নিয়ে কথা যেটা আমরা বলছি এটা যদি ব্যালেন্সে থাকে তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মেয়েরা কিন্তু খুবই ফিট থাকবে এবং তাদের ফ্যামিলিতে খুব ভালো থাকবে, তারা ফ্যামিলি মেম্বার্সদেরকে ভালো রাখতে পারবে। সো সবারই আসলে কনসার্ন হওয়া উচিত এবং সেটার জন্য আপনি হেল্প করার জন্য আছেন। সো এটা নিঃসন্দেহে বলতে পারি যতদিন থাকবো আমি ট্রাই করব। দ্যাটস গ্রেট, সাউন্ডস গ্রেট। সো আপনি কি চট্টগ্রাম নিয়ে কাজ করছেন নাকি পাশাপাশি আরো অন্যান্য ডিস্ট্রিক্টও করছেন, যেহেতু আপনি অনলাইনেও কাজ করেন? হ্যাঁ, অনলাইনে আমি কাজ করছি, অনলাইনে হচ্ছে ফুল ওয়ার্ল্ডে আমি কাজ করছি, যেখানে আমার অস্ট্রেলিয়া থেকে অনেক ক্লায়েন্ট আছে, আমার কানাডা থেকে ক্লায়েন্ট থাকে অনেক সময়। ওরা কি বাঙালি? হ্যাঁ, বাঙালি আছে, তো ঢাকায় আছে, তো এভাবে আমি করছি অনলাইনে। অফলাইনে হচ্ছে আমার স্টুডিওতে আসে সবাই। আচ্ছা, সো কোনটা বেশি ইফেক্টিভ, মানে অনলাইন নাকি অফলাইন আপনার কাছে? বেসিক্যালি দুইটাই ইফেক্টিভ, এটা হচ্ছে আপনি কিভাবে নিচ্ছেন সেটা ডিটারমাইন হওয়াটা খুব জরুরি। আচ্ছা, গ্রেট। সো আপনি যখন শুরু করলেন, একজন ফিমেলের জন্য কিন্তু সবসময় অনেক সময় কিছু জিনিস চিন্তা করতে একটু ডিফারেন্ট হয়। মানে ধরেন আপনি যেহেতু হেলদি লাইফস্টাইল নিয়ে কাজ করবেন বা আপনি হেলথ এমন একটা সেগমেন্ট নিয়ে কাজ করবেন, অনেকের কাছে এটা আমরা হয়তো দেখছি যে ইটস ভেরি ইজি, আই গেস কয়েকটা আমরা এক্সারসাইজ করবো, ডায়েট মেনটেন করবো, এনাফ মনে হচ্ছে যে না আমি মেবি ওয়েট লুজ করতে পারি বা ওয়েট গেইন করতে পারি। বাট আপনাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ থাকে সবসময়। ধরেন অনেক ক্লায়েন্ট কিন্তু হয়তো দেখছেন সবকিছু ফলো করার পরও সামহাও হয়তো তার জন্য এই জিনিসটা সেম প্রসেসটা হচ্ছে না, তার জন্য ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সো আপনাদেরকে কিন্তু হয়তো তাদের সাথে আরো কাউন্সিলিং করতে হবে বা কথাও শুনতে হতে পারে অনেক সময়। সো এই জায়গায় অ্যাজ এ ফিমেল আপনার লাইফের মানে কারেন্টলি চ্যালেঞ্জগুলো কি হয় ক্লায়েন্টদেরকে ম্যানেজ করতে? আমি একটা এক্সাম্পল দিই, যেমন থাইরয়েডের প্রবলেমে যারা আছেন, আই মিন হরমোনাল ইমব্যালেন্স যাদের হয়, তারা হচ্ছে বেসিক্যালি ওয়েট লস করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সো ফার্স্ট অফ অল আমাকে করতে হয় ওদের সাথে ডিসকাশনে বসতে হয় যে হরমোন কেন এটা হলো, অ্যান্ড এটা হওয়ার পরে আপনার কি করা উচিত। অ্যান্ড এটা কিন্তু নর্মাল পার্সনের চাইতে একটু চ্যালেঞ্জিং। যারা 15 দিনে 4 কেজি ওয়েট লস করে তারা কিন্তু, যারা মানে থাইরয়েডের পেশেন্ট, তারা কিন্তু 4 কেজি কমাতে পারবে না, বাট 2 থেকে 3 কেজি কমাতে পারবে। তো এটা আমি আগে বলে দিই ওদেরকে যে আপনি ওরকম চিন্তা করবেন না যেরকম একটা নর্মাল মেয়ে করতে পারে বা একটা উইমেন করতে পারে। সো এটা বলার পরে দেন আমরা স্টার্ট করি। যদিও ওরা অনেক সময় ডিপ্রেশনে চলে যায়, তখন আমি একটু ডিল করলে, নাইসলি কথা বললে, বা আমার মনে হয় যে ওরা ম্যানেজ হয়ে যায় আর কি, অ্যান্ড ওরা ভালো রেজাল্ট পায় আলহামদুলিল্লাহ। সো আপু, আমি যদি ভুল করে না থাকি, আপনি কিন্তু একটা মেকআপের মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট একটা সার্টিফিকেট নিয়েছেন। সো সেই জায়গায় আপনি নিউট্রিশন এবং ফিটনেস কোচ হিসেবে কিন্তু আপনাকে বেশি পরিচিত করাচ্ছেন। এটার রিজন কি? মানে আপনি কি কোনটাকে আসলে পছন্দ করছেন আপনার লাইফে? বেসিক্যালি একটা মেয়ের ফিটনেসটা খুব বেশি জরুরি। মেকআপটা হচ্ছে এক্সটার্নাল জিনিস, মুছে ফেললে চলে গেল, বাট ফিটনেস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর অল। সো আমাকে হচ্ছে ফিট থাকতে হবে, দেন আই ক্যান ডু এভরিথিং, রাইট? যেমন হচ্ছে আমি আমার বডি ফিট না থাকলে আমি আমার ড্রেস পরে সুন্দর লাগবে না আমাকে। সো লুক্রেটিভ না হলে আমি মেকআপ করে কি করবো? সো আমার ইচ্ছে ছিল ফিটনেস নিয়ে কাজ করা, অ্যান্ড আমার প্যাশন, আমার চ্যালেঞ্জ, এভরিথিং হচ্ছে অল অ্যাবাউট ফিটনেস। অ্যান্ড দেন যদি আমি ফিট থাকি, মেকআপ করে সুন্দর লাগবে, ভালো লাগবে, কনফিডেন্সটা আমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। সো আপু, আপনার কাছে বিউটি জিনিসটা কি? আপনি বিউটিকে কিভাবে ডিফাইন করেন? বিউটি জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে নট অনলি ফেস, আমার চলাফেরা, আমার বিহেভিয়ার, আমার এভরিথিং মিলেই হচ্ছে বিউটি। সো আমি যদি একটা মেয়েকে দেখেই বলি যে হ্যাঁ ও অনেক বিউটিফুল, আমার কাছে এটাকে মনে হয় যে
ব্লেমলেস, মানে লেম মনে হয় আর কি। সো এইভাবে একটা মানুষকে জাজ না করে মানুষটাকে ফুল দেখার পরে ওর বিহেভিয়ার, ওর অ্যাটিটিউড, ওর সবকিছু, চলার ভঙ্গি অ্যান্ড কথা বলার ভঙ্গি সবকিছু দেখে আসলে বিউটিফিকেশনটা আইডেন্টিফাই করা উচিত। আমি জানি না আসলে, বাট ভেরি গুড আনসার আপু, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। সো আমরা যদি একটু পিছনের দিকে যাই, যে আপনার 2017 সালের গল্প যদি একটু করে জানতে চাই, যে আপনি যখন প্রথম হুইল স্টুডিওটা দেন, আপনার লাইফে আসে হুইল স্টুডিও নামে একটা ব্রাঞ্চ বলতে পারি আপনার জন্য, বা আপনার প্রথম একটা প্রতিষ্ঠান যদি আমি ভুল করে না থাকি। সো সেই প্রতিষ্ঠানটা ডেফিনেটলি আপনার, এমন তো না যে আপনি জাস্ট নাম দিলেন, একটা ফিতা কাটলেন, ওপেন হয়ে গেল। ডেফিনেটলি আপনার অনেকগুলো চ্যালেঞ্জ থাকার কথা। সো আমি যদি একটু বলি যে সর্বপ্রথম আপনার লাইফের চ্যালেঞ্জটা কি ছিল এবং ওই চ্যালেঞ্জটা কিভাবে আপনি ওভারকাম করেছেন? চ্যালেঞ্জটা ছিল আমাকে আমার ফ্যামিলি থেকে ডিরেক্টলি না করে দিয়েছিল আমি কোনো চাকরি করতে পারবো না, এটা একদম ওরা মানে একদম প্রহিবিটেড, করতেই পারবো না চাকরি। সো এটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম যে আমি এত পড়াশোনা করার পরেও যদি আমি কোনো কিছু করতে না পারি তাহলে তো আসলে আমার লাইফটা হেল হয়ে যাবে। আর একটা হাউসওয়াইফ হিসেবে আমি ঘরে বসে থাকা, হাউসওয়াইফরা তো অনেক কাজ করে, বাট হাউসওয়াইফ হিসেবে আমি যে পরিচিতিটা দিতে চাচ্ছিলাম না। আমি চিন্তা করছিলাম যে হাউসওয়াইফের পাশাপাশি আমাকে আরো কিছু করা উচিত। সো এটা চিন্তা করতে করতে অনেক সময় মানে এদিক ওদিক যাওয়ার পরে হঠাৎ আমার মাথায় আসলো, আমি বারবার আল্লাহকে ডাকতাম, সবসময় চিন্তা করতাম যে না, আল্লাহ হয়তো আমাকে ম্যানেজ করে দেবে কিছু না কিছু। দেন হঠাৎ আমার মাথায় আসছে যে চিটাগংয়ে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে যে খুবই মানে ন্যারো নলেজ, তো আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করলে হয়তো আমি ভালো করতে পারবো। দেন আমি ছোট একটা কোর্স করেছিলাম, তো কোর্স করেছিলাম আমেরিকাতে ফার্স্টে আর কি। ওটাতে আমি মনে হয় জাস্ট 1 মাস ছিলাম। কোর্সটা করার পরেই আমি কিন্তু ফিল্ডে নেমে যাই, তখন আমার নলেজ কিন্তু একদম কম ছিল। দেন আমি যখনই আমার ফার্স্ট ব্যাচ স্টার্ট করি, আলহামদুলিল্লাহ ওরা আমাকে এত বেশি ট্রাস্ট করে যে তখন আমার বাসায় ছিল আমার স্টুডিও, আমার পুরা বাসাটাতে ভরা থাকতো ক্লায়েন্ট, একদম ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম, আমার বেডরুম বাকি ছিল খালি, একদম ফুল ছিল। আমি অ্যাকোমোডেশন হচ্ছিল না তখন। বাসায় কি অ্যাপ্রিশিয়েট করতো এত মানুষ আসতো যখন? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করতো, এন্ড ওনাকে আমার মাই বলতো সবাই যে এটাকে আপনার মা, কারণ শাশুড়িরা আসলে এরকম হয় না নর্মালি। আমার শাশুড়ি অনেক পজিটিভ মাশাআল্লাহ। সো উনি আমাকে অনেক হেল্প করেছিল, হেল্প বলতে হচ্ছে সাপোর্ট করেছিল। অ্যান্ড দেন আমার যখন এরকম মানে ইমপ্রুভমেন্টটা আমি দেখতে পাচ্ছিলাম, দেন হচ্ছে আমার হাজবেন্ডকে বললাম, ও আমাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো। আমার আম্মু আব্বু অনেক অ্যাপ্রিশিয়েট করছিল, অনেক বেশি সাপোর্ট করছিল। দেন হচ্ছে আমি আবার আমেরিকাতে যাই, তারপর আমার কোর্স বাকিগুলো কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমার আরো একটা স্টুডিওতে যাওয়া হয়, স্টুডিও একটা নেওয়া হয়, বাট তখনও আমার অনেক স্ট্রাগল করতে হয়েছিল, কারণ স্টুডিওটা আমার মনের মতো ছিল না, অ্যাকোমোডেশনের প্রবলেম হচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছিল। দেন এইভাবে প্রায় 3-4টা আমাকে স্টুডিও চেঞ্জ করতে হয়। দেন ফাইনালি আমি আমার ইন্টেরিয়র করে সুন্দর করে একটা বড় সড়ো করে এখন স্টুডিও করে স্টপ করলাম এখানেই আর কি, কারণ অনেক দূর আমাকে অল্প অল্প সময়ে থাকতে হয়েছে। আমি চিন্তা করছিলাম স্টেবিলিটি দরকার, স্টেবল হওয়ার জন্য আসলে আমার। সো আপু, আপনি কখন থেকে মানে আপনার ব্যক্তিগত লাইফে মানে ধরেন আপনার জন্য আপনি কখন ফিটনেস নিয়ে চিন্তা করেছেন সর্বপ্রথম? আমার ফিটনেস অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই একটু কনসার্ন। আচ্ছা, তো কোন বয়স থেকে যদি মানে একদম ছোটবেলা? নরমালি তো আমরা ফাস্ট ফুড খাই, আমরা ফুচকা চটপটি বা জাঙ্ক ফুড আমাদের পছন্দ। আচ্ছা, আমি একটা বলি, ফাস্ট ফুড খাওয়াটা কিন্তু সবাই মানে পছন্দ করে, যেমন আমিও পছন্দ করি, বাট ফাস্ট ফুড খাওয়া এটা মানে এটা না যে আমাকে এভরিডে খেতে হবে। আমি ফাস্ট ফুড আজকে খেলাম, সো হোয়াট, কালকে আমি এটা ডিটক্সিফিকেশন করে ফেলতে পারি। সো এটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি জেনে ফেলেন আপনি কিভাবে করতে পারবেন জিনিসটা, তাহলে তো আপনি বাসায় বসেই করতে পারতেছেন, আপনাকে আর যেতে হচ্ছে না নিউট্রিশনিস্টের কাছে, বা আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো আমি এভরি 15 days পর যদি আমি একটু জাঙ্ক ফুড খেতেই পারি, চাইতেই পারি মন, খেলাম, সমস্যা কি, তারপর আমি কিছু একটা করে ফেলবো যেটাতে আমার বডি আবার লাইট হয়ে যাবে। এই জায়গাটায় আই বিলিভ যে সবাই খুব খুশি হবে যে জাঙ্ক ফুড খাওয়া যাবে না, তার মানে এমন না যে আমি প্রতি সপ্তাহে 2-3 বার যাব না। জি জি, আচ্ছা। তা যেহেতু আপনি আপু বলছেন যে খাবারটাকে আমরা যে কোনো ভাবে আমরা খেতে পারবো, বাট আমাদের জানতে হবে আমাদের বডি থেকে কিভাবে
এই দূষিত যেই আমাদের টক্সিক আছে বা এগুলো কিভাবে বের করতে পারি, রাইট? সো এই জায়গায় আপনি যদি আপু কিছু টিপস আমাদেরকে দিতেন। ধরেন ফর এক্সাম্পল আমরা অলওয়েজ মনে করে থাকি যে, যেটা আমারও একটা ভুল ধারণা নাকি আমি জানি না, যেমন সবাই বলে যে ডায়েট মেনটেন করা খুব কঠিন। হ্যাঁ, ডায়েট মেনটেন করতে হলে ইউ হ্যাভ টু স্পেন্ড আ লট অফ মানি। তো আপনি কি এই বিষয়টার সাথে একমত, বা আপনি যদি একটু বললেন যে কিভাবে ঘরোয়া পরিবেশে ঘরের খাবারের মধ্যেই খুব হাতের কাছের জিনিসপত্র দিয়ে আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। ফার্স্ট অফ অল আপনাকে এটা এক্সপেন্সিভ জিনিস এটা আমি বলবো না, বাট হ্যাঁ টাকা তো একটু খরচ করতে হবে। কেননা হচ্ছে যে লাইক ডায়েট ডিফিকাল্ট জিনিস না, বাট ডায়েট হচ্ছে ডিটারমিনেশন মানে হইতে হবে আর কি। আপনি যদি ডিটারমাইন হন তাহলে দেখা যাবে যে আপনি এটা পারবেন ইজিলি। তো এটার জন্য অনেক বেশি ওষুধ খেতে হবে বা ডাক্তারের কাছে বারবার ফলো আপে যেতে হবে এমনটা কিছু না, বাট জিনিসটা হচ্ছে যে ঘরের কিছু জিনিস থাকে যেগুলাতে আপনার বারবার আপনি যদি চিন্তা করেন যে আমি ওষুধের দিকে যাব না, আমাকে এটা এভাবেই করতে হবে, অ্যান্ড আমি ট্রাই করব, আমি জানি আমি পারবো, আমি ট্রাই করব এটা করতে। যেমনটা হচ্ছে আপনার আমি যদি বলি আপনাদের ঘরের সবার ঘরে, আমাদের ঘরে তো স্পাইস থাকেই, যেমন হার্বস থাকে না হয়তো স্পাইস থাকে। তো স্পাইসের মধ্যে হচ্ছে জিরাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা হোয়াইট কিউমিন বলি। হোয়াইট কিউমিন সিড অথবা হোয়াইট কিউমিন পাউডার, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা কিন্তু ভালো কাজ দেয়, প্রত্যেকটা মানুষের জন্য, এটা ছেলে হোক মেয়ে হোক। তো অনেক বেশি ওয়েট বেড়ে গেলে বা অনেক বেশি মনে হলে যে আমি অনেক কয়েকদিন ধরে দাওয়াত খাচ্ছি, তো প্রতিদিন সকালে জাস্ট একটু গরম পানিতে জিরা পানিটা একটু ওয়ার্ম করে, মানে পাউডারটা একটু মিক্সড করে এভরিডে একটু একটু খেলে দেন দেখা যাবে যে আস্তে আস্তে পেটটা কমা শুরু করবে, বডি লাইট ফিল করা শুরু করবে। তো এটা আমার হাতের কাছে আছে বাবা, এটা আমি তো রান্না করতেই লাগে, সো এটা আমি ইজিলি করতে পারছি। বাট ব্যাপারটা হচ্ছে আমি 15 দিনের বেশি এটা করতে পারবো না, 15 দিনের বেশি এটা কাজ করবে না। এটা অবশ্যই আপনাকে চেঞ্জ করে করে শাফেল করতে হবে, কখনো এটা কখনো আবার আরেকটা স্পাইস, কখনো আবার আরেকটু ডিফারেন্ট করে। 15 দিনে আপনি ভালো রেজাল্ট পাবেন, বাট 15 দিন পরে আপনি আপসেট হয়ে যাবেন যে কি রে ভাই এটা কমতেছে না কেন এখন ওজন। হ্যাঁ, ওটার জন্য আবার আপনাকে একটু চেঞ্জ করে অন্য স্পাইসের দিকে যেতে হবে, বাট আপনার ঘরেই থাকবে কিন্তু ওটাও। আচ্ছা, সো বলতে চাচ্ছেন যে 15 দিন পর্যন্ত আমি একটা রেজাল্ট দেখবো, দেন আবার স্টাক হয়ে যাবো ওই জায়গাটায়, মানে এটা আর হয়তো কাজ ওভাবে করবেন না। তো এই বিষয়টা যেমন আপনি একটু আগে বললেন যে হয়তো কারো যদি বেলি ফ্যাট থাকে সেটা কমা শুরু করবে, ধরেন এই ধরনের। বাট আমরা যেটা সচরাচর দেখি যে যারা বা জিম করে যে বা জিম ট্রেনাররা বলে যে কোনো ফ্যাট কমবে ঠিক আছে, কিন্তু সবার পরে বেলি ফ্যাট কমবে। বাট আপনি যদি বলেন যে এটা কি আসলেই ট্রু যে বেলি ফ্যাট কি সবার শেষে কমে? এটা আসলে বেলি ফ্যাট কমবে, পরে কমবে, আগে কমবে, এটা কিছু না। এটা ডিপেন্ড করে হচ্ছে এক একজনের বডিতে, মানে কার বডি কি আগে কমাচ্ছে, এটা হচ্ছে যে এক একজনের ব্যাপার আসলে। আচ্ছা, এটা ডিপেন্ড করে, মানে অনেকের যেমন কিন্তু বেলি কমতে একটু সময় লাগে। আমি বেলি ফ্যাট বলবো না, জিরা পানি যেটা বললাম ওটা ওভারঅল ওয়েট কমবে, সাথে তো বেলি ফ্যাট হালকা কমবে। ট্রু। এইটাই। সো আপু, আপনি বর্তমানে কি শুধু ফিমেলদের জন্যই কাজ করছেন নাকি মেল? ছেলেদেরকে অনলাইনে দেখি। অনলাইনে দেখছেন, রাইট। মানে ছেলে ক্লায়েন্ট আসা শুরু হলো কি কারণে আপনার মনে হয়? মানে কি কারণে মনে হচ্ছে ছেলেরা আপনার উপর ট্রাস্ট করতেছে? কারণ ওদের বউ পাচ্ছে ভালো রেজাল্ট, ওরা চিন্তা করতেছে যে আমিও যাই একটু আপুর কাছে। ট্রু, মানে মানুষ জিম বাদ দিয়ে কিন্তু এখন আপু আপনার উপর একটা যে আস্থার জায়গা। সো আচ্ছা, এখন যদি আপনি একটু বলেন যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি, যেটা হচ্ছে ইকুইপমেন্টস জিনিসটা, যে আমরা অনেক বেশি ফ্রিক হয়ে যাই মেয়েরা, ইকুইপমেন্ট ইউজ করলেই বুঝি আমি ওয়েট লস করবো, বডি সুন্দর হবে। বডিকে শেপে আনার আগে বডিকে ফিট করাটা ইম্পর্টেন্ট। আবারও বলি, বডি শেপিং এর আগে বডি ফিটনেসটা জরুরি। আমাকে আগে ফিট হতে হবে, দেন আমি বডি শেপে আসবো। তো আমি যদি ফার্স্টেই আমার মেশিন ইকুইপমেন্টস এর দিকে যাই, দেখা যায় যে খুব অল্প সময়ে একটা মেয়ে আসলে কন্টিনিউ করতে পারে না। 15-20 দিন পরে আর কোনো কারণে বাসা থেকে হচ্ছে না আর বের হওয়া, 1 সপ্তাহ মাথায় কিন্তু ও আবার বাড়তে শুরু করে। সে এমন ভাবে ওয়েটটা গেইন হয় যে এটা হচ্ছে কি, মানে যে ওয়েটটাতে সে ছিল তার চেয়ে ডাবল হয়ে যায় অনেক সময়। এটাতে মেয়েরা আরো বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কাজ হচ্ছে না। এইবার আমার এই কয়েকদিন আগে ওরকম একটা ক্লায়েন্টের সাথে আমি এটা নিয়ে ডিল করলাম। ও আমার কাছে আসছে, অনেকগুলো জিম শেষ করে সে আমার কাছে আসছে এটা কারণে। তো এটা আসলে শুধু জিম করা হবে না, শুধু ফুড প্ল্যান ফলো করে হবে না, ফুড প্ল্যান প্লাস হচ্ছে
ওয়ার্কআউট, দুটাই করতে হবে। ইকুইপমেন্টস করতে পারবে, ইউজ করতে পারবে, বাট একটা ব্যালেন্স থাকতে হবে। এরকম বিষয়টা কি ফিমেলদের জন্য? ফিমেলদের জন্য স্পেশালি। আচ্ছা, সো ডেফিনেটলি আপনার আমাদের এই পডকাস্টটা অনেক ফিমেল অডিয়েন্স দেখবেন, তো যখন দেখছেন তারা অনেকেই হয়তো ইন্টারেস্টেড হবেন যে আসলে আমাদের হেলথ নিয়ে কাজ করা উচিত। একটু যদি শেয়ার করেন যে একটা ফিমেল বা একজন পার্সন কিভাবে বুঝবে সে আনহেলদি, এটার কি বুঝার কোনো উপায় আছে? কয়েকটা ঘরোয়া উপায় হতে পারে, বা আমি কিভাবে বুঝবো আমি যে আনহেলদি? আমি কিভাবে বুঝবো আমি আনহেলদি? হ্যাঁ, এটা তো বোঝা একদমই সহজ, যে আমি খুব বেশি এক্সস্টেড হয়ে যাচ্ছি, চলতে ফিরতে পারছি না, হার্টবিট অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, শুলে উঠতে ইচ্ছে করে না, উঠলে হাঁটতে ইচ্ছে করে না, অনেক বেশি ডিপ্রেস হয়ে যাচ্ছি, তারপর হচ্ছে কিছুতেই মন বসে না, তারপরে বডি হ্যাভি লাগে, তখনই তো বোঝা যায় যে আসলে আমি আনফিট। আচ্ছা, হ্যাঁ। তো তখন আরেকটা জিনিস হচ্ছে ব্যালেন্স, যেমন কার ওয়েট কত হওয়া উচিত ওটা জানতে হবে। একটা হচ্ছে থাকে, রেঞ্জ থাকে, যেমন আমার হাইট হচ্ছে 5'6", সো আমাকে 65 এর মধ্যে থাকতে হবে। সো আমি এখন 63, আমি যদি 65+ হয়ে যাই তখনই আমার সিকনেসটা শুরু হবে, অনেক ধরনের রোগ দেখা দিবে। আচ্ছা, সো আপনার কাছে যখন ক্লায়েন্টরা আসে, যখন বিভিন্ন ক্লায়েন্ট আসতে পারে, কেউ অনেক হেলদি অথবা কেউ হয়তো স্কিনি, তারপরও দেখা যায় যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বা বিভিন্ন ডিফিকাল্টিস হচ্ছে, কারো ডায়াবেটিস ধরছে, কেউ প্রি ডায়াবেটিকে থাকে। তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আপনি হয়তো ফেস করে থাকেন আর কি। তো আপনি একটা ক্লায়েন্টকে বা যে এসছেন একজন মানুষকে আপনি, বা একটা ফিমেল যিনি আপনার ক্লায়েন্ট, তাকে আপনি কিভাবে মেজার করেন? তাকে কি আপনি কিভাবে অ্যানালাইসিস করেন যে তার জন্য এই রুটিনটাই প্রয়োজন? এটা কিভাবে আপনি বুঝেন? ওর সাথে কথা বলে ডিসকাস করার পরে আমার মনে হয় যে এটা এভাবেই করা উচিত, কারণ এক একজনের লাইফস্টাইলটা এক এক রকম। কেউ দেরিতে ঘুমায়, কেউ খুব আর্লি ঘুমায়, কেউ আর্লি উঠে, কেউ খুব দেরিতে উঠে। তো যে দেরিতে উঠে তাকে তো আমি যে আর্লি উঠে তার রুটিন দিতে পারবো না। তো দেরিতে উঠলে ওভাবেই ওকে করতে হয়, একটু বকা দিতে হয়, যদিও দেরিতে উঠাটা আসলে ভালো কাজ না। সবাই আজকাল আমরা একটু এটাতে মানে এটাতেই ইউজ টু হয়ে যাচ্ছি। রাতে দেরিতে ঘুমানো, সকালে উঠতে না পারা, অর্ধেক দিন ঘুমে বেডে চলে যায়। আসলে এটা খুব আনহেলদি লাইফস্টাইল, সবারই চেঞ্জ করা উচিত। ওকে, সো ব্যাক টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন আপু, যেটা আমাদের মেইন প্রশ্ন ছিল যে আমরা ডে টু ডে লাইফে, যেমন আপনি একটা শেয়ার করলেন জিরা পানি হতে পারে, বাট ফর এক্সাম্পল এটা আমার হতে পারে লাইফস্টাইল, এটা আমাদের কমন, যেটা আমরা সকালে অফিসের জন্য উঠি, হয়তো 2টা রুটি দিয়ে একটা ভাজি খেলাম, বা আমরা হয়তো নিউট্রেলা খাচ্ছি বা পিনাট বাটার খাচ্ছি ধরুন মর্নিংয়ে, এরপরে দুপুরে আমরা একটা মিল খেলাম, এরপরে আমরা ইভিনিং এ কিছু স্ন্যাক্স খেলাম বা কিছু নাস্তা যেটাকে আমরা বলি, এরপর আমরা রাতে আবার ডিনার করে শুয়ে পড়ছি। এটা একদম রেগুলার লাইফ প্রত্যেকের। এর মধ্যে হয়তো কেউ 2 কাপ, কেউ 3 কাপ, বা কেউ চা খেলো বা খেলোই না, এইটাই ম্যাক্সিমাম লাইফস্টাইল। তো এই জায়গায় আপনি যদি একটু বলেন যে এক্সারসাইজও কেউ অনেকে করছে না, বা হেলথ নিয়ে অতটা ভাবছে না, দেখছে যে আচ্ছা আমি তো সবই খাচ্ছি, আমার ওয়েট ফর এক্সাম্পল আমার ওয়েট 70 কেজি, আমি 70তেই আছি, আমার অত ডিফিকাল্টিস হচ্ছে না। একটা মানুষ কিন্তু সে বুঝতে পারে না একদম যে সে কি অবস্থায় আছে, এটা বোঝা যায় না ইনিশিয়াল স্টেজে। সে মনে করে ফিট, বাট ভিতরে হয়তো সে আনফিট। তো এই জায়গায় আপু আপনার কাছে যে প্রশ্নটা, যেহেতু আপনি একজন নিউট্রিশিয়ান এবং ফিটনেস কোচ হিসেবে কাজ করছেন, তো এই ডে টু ডে লাইফে কি করতে পারি আমরা, কি এডিশনাল অ্যাড করতে পারি খুব সহজেই ঘরোয়া উপায়, এবং কি আমরা বাদ দিতে পারি আমাদের মর্নিং ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক? আচ্ছা, যেটা হচ্ছে নর্মালি আমাদের করা উচিত সেটা হচ্ছে এভরিডে ইন দ্য মর্নিং আমরা হ্যাঁ আর্লি মর্নিং উঠতে হবে অবশ্যই। এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার খাওয়াটার টেন্ডেন্সিটা। আপনি যদি রাত্রে দেরিতে ঘুমান, সকালে আপনার কার্ব খাওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। তো এই জন্য অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যায় দেরিতে ঘুমানোর কারণে। আমাদের হ্যাপি হরমোনটা আনহ্যাপি হয়ে যায়, যার কারণে হচ্ছে আমাদের টেন্ডেন্সি অনেকটা ফ্লাকচুয়েট করে। সো এই জন্য হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে এটা। ইন দ্য মর্নিং আমাদেরকে পরোটা খাওয়া যাবে না, সবাই অনেক পরোটা ফ্রিক ম্যাক্সিমাম আমাদের বাঙালিরা।
সো পরোটা হ্যাঁ সপ্তাহে একদিন আমি খেতে পারি। তারপর হচ্ছে ময়দার রুটি খাওয়া যাবে না, আটার রুটি খেতে পারেন একটা অথবা দুইটা। পাশাপাশি হচ্ছে হালকা ব্রাশ করা ডিম খেতে পারেন অথবা বয়েল এগ খেতে পারেন। পাশাপাশি ইয়োগার্ট একটু রাখা যায়, ইয়োগার্ট স্কিনের জন্য অনেক ভালো। ইয়োগার্ট আপনার ভিটামিন ডি থাকে ইয়োগার্টে, এটা অনেক ভালো কাজ করে। অ্যান্ড এটা হচ্ছে প্রোবায়োটিক হিসেবে কাজ করে। সো এগুলা হচ্ছে আপনার জিনিসগুলো আপনার প্রত্যেকদিন চার্টে রাখতে পারেন। অ্যান্ড দুপুরবেলা আপনি যদি ভাত খাওয়ার টেন্ডেন্সি থাকে, বাঙালি যেহেতু সবাই তো একটু ভাত খাই, সো ভাত খেলে আমরা বয়েলড রাইসটা খেতে পারি, যেটা হচ্ছে মোটা চালের ভাত, মানে সিদ্ধ চাল যেটাকে বলি আমরা। হ্যাঁ, সো ওটা আমরা খেতে পারি অল্প একটু। দেন এটার পাশাপাশি ভেজিটেবল, মাছ, মাংস, গরুর মাংসটা সপ্তাহে একদিন অথবা 2 দিন রাখতে পারি। যারা হচ্ছেন মানে গরুর মাংস খান না তারা মাটনটা রাখতে পারেন একদিন অথবা 2 দিন সপ্তাহে, কারণ আমাদের রেড মিটটা খুব দরকার আয়রনের জন্য। অ্যান্ড অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায় ওদের জন্য, এই সব জিনিস একটু টুকটাক রেড মিট আমরা যেভাবে খাচ্ছি আপু, আমরা তো ভালো হয় না, আমরা ঝোল দিয়ে ঝাল করছি, তেল করে তেল দিয়ে, তারপর খাসিও করছি, কোরমা করছি, অনেক অয়েলি হয়। তো আপনার ক্ষেত্রে কোনটা সাজেস্ট? অবশ্যই এটা স্টেক করে খেতে পারেন, হালকা ব্রাশ করে একটু ম্যারিনেট করে, দেন হচ্ছে এটাকে আপনারা গ্রিল করে খেতে পারেন। আচ্ছা। তো অথবা হালকা ব্রাশ করে ফ্রাই প্যানে অথবা ওভেনে, যেখানে আপনার পছন্দ হবে আপনি মেক করতে পারেন। অ্যান্ড রাত্রে একটু আর্লি খেতে হবে, 7 থেকে 8 এর মধ্যে। আচ্ছা। সো এর মধ্যে খেয়ে ফেললে হবে কি আপনার হজম শক্তি বাড়বে, মানে ওই যে হাঁসফাঁস লাগবে না, অস্থির লাগবে না, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়ে যায়। একটু দেরিতে খেলে দেখা যায় যে রাতে ঘুমটা আসে না, যার কারণে হচ্ছে আবারও দেরিতে ঘুমাতে হয়। বাট ইয়াং জেনারেশন কিন্তু আপু দেখা যায় 7টা-8টা তো আসলে অনেকেই 7টা মানেই হচ্ছে দুপুর, ওদের জন্য বিকাল বলতে গেলে। দেখা যায় আপু ফর এক্সাম্পল কেউ মেনটেন করা শুরু করলো যে 7টা-8টায় খেলো, সে ডিনারটা করলো, বাট ঘুমোতে ঘুমোতে কিন্তু ঠিকই 2টা বেজে যাচ্ছে একদম। তো এর মধ্যে কিন্তু আবার একটা ক্রেভিং, খাবার একটা, তখন কি করতে পারে? খাবার আসলে তখন একটু কি করা যায়, একটু একটা ডেট খাওয়া যায়, 2-3টা সোক নাটস খাওয়া যায়, একটু হেলদি কিছু আর কি। যেমন অনেকে আবার হঠাৎ রাত্রে ক্রেভিং হলে নুডলস বানাচ্ছে, পাস্তা বানাচ্ছে, চকলেট খাচ্ছে, সো এগুলো আসলে খারাপ জিনিস। এগুলাকে অ্যাভয়েড করে আমরা একটু ড্রাই কিছু খেতে পারি। আমরা ওই যে ড্রাই বলতে আবার নাটসটা ড্রাই মানে সোক করে একটু আর কি, ওটা 2-3টা খেতে পারি। ডেটস খেতে পারি, কিছু ওটস বার থাকে আর কি, ও আমাদের দোকানে পাওয়া যায়, ওটা একটু দেখে নিতে হবে, ওখানে মানে নিউট্রিশন ফ্যাক্টস গুলো দেখে, লেভেল গুলো দেখে দেন ওগুলাও খাওয়া যায়। বিভিন্ন ধরনের বার পাওয়া যায়, ওটস বার আর কি। তো এগুলো বাইরের দেশের গুলো অর্গানিক হয়, আমাদের এখানে একটু ভেজাল তো আছে। সো এগুলো দেখে খেতে পারেন আর কি। সো আপু একটা ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকেই মনে করে যে ফিটনেস মানে হচ্ছে স্কিনি হওয়া, এইটা কতটুকু রাইট? আসলে ফিটনেস জিনিসটা কি? সে কি ওয়েট লস করাই কি, মানে আসলে অনেক স্কিনি হওয়াটাও তো আসলে খুব একটা ভালো না, একটা পারফেক্ট সবারই থাকা উচিত। সো স্কিনি হওয়া কি আসলে ফিটনেস বুঝেন আপনারা? স্কিনি হওয়াটা ফিটনেস কখনোই হতে পারে না। ফিটনেস মানে হচ্ছে আপনি রেঞ্জের মধ্যে থাকা। যেমন আমি আবারও বলি, 55 থেকে 65 হচ্ছে আমার রেঞ্জ। সো আমি যদি 55 থেকে ডাউনে যাই, 54, 53-তে চলে যাই, তখন আমাকে আন্ডারওয়েট ধরা হবে। সো আন্ডারওয়েট তো কখনো আসলে পারফেক্ট ফিটনেস হতে পারে না, ওটা তো আন্ডারওয়েট হয়ে যায়, ওটা একটা সিকনেস। আচ্ছা, সো রেঞ্জে থাকতে হবে। ওকে, সো আপু কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন, মানে খুব ভেরি ইজি, মানে এটা ওরকম কিছু না। সো আপনার জন্য যে সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ কি? নামাজ পড়া। রাইট, আলহামদুলিল্লাহ, এটা ভেরি ইন্টারেস্টিং একটা অ্যান্সার। ওকে, এমনি আর কোনো কিছু দিয়ে কি শুরু করেন নামাজের পাশাপাশি? আপনার যেহেতু আপনি ফিটনেস নিয়ে কাজ করছেন, ইয়োগা আপনি নিজের জন্য সোললি? হ্যাঁ। আচ্ছা, কোনটা প্রিয়, ফিটনেস নাকি মেকআপ? কঠিন প্রশ্ন, বাট ফিটনেস। ওকে, আপনার কাছে এমন কেউ আছে যে মানে আপনার জন্য ফিটনেস আইকন? শিল্পা শেট্টি। গ্রেট, আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওকে আমি ফলো করি সবসময়। গ্রেট। সো এমন কোনো কি খাবার আছে যেটা আপনি কখনো ছাড়তে পারবেন না, বাট আপনি জানেন যে এটা নট গুড ফর ইউ, বা হতে পারে ইটস হেলদি, বাট আপনি কখনো ছাড়তে চান না এই খাবারটা, আপনি লাইফে অলওয়েজ ইউর ফেভারিট নাম্বার 1 চয়েস? এমন কোন খাবার আমি ফল হতে পারে? হ্যাঁ, ফ্রুটসের মধ্যে তরমুজ, ওয়াটারমেলন আপনার সবচেয়ে ফেভারিট? সবচেয়ে ফেভারিট। গ্রেট।
সো আরেকটা হচ্ছে এমন কোন একটা বিউটি হ্যাক অথবা ইয়োগা হ্যাক যেটা আপনার মনে হয় যে সবাই ঘরে বসেই করতে পারে? মোস্টলি আপনি বিউটিফিকেশনটা তো একদম বেসিক কিছু রুটিন থাকেই প্রত্যেকের জন্য, ছেলে হোক মেয়ে হোক। সো এমন কোনো কিছু আছে যে একদম ঘরোয়া টিপ যেটা ফর বোনাস আজকের এই পডকাস্টের জন্য, একটা বিউটি টিপ এবং একটা হেলদি লাইফের ট্রিক্স? এটা কি মানে যেটা ফিটনেস এর ব্যাপারটা, ওটা কি যোগার কোনো পোস্টারের কথা বলতে হবে? নট লাইক দ্যাট, আপনি ওটা বলতে পারি। কপালভাতি আপনারা সার্চ করে দেখবেন, কপালভাতি। ওটা খুবই ভালো, ওয়েট লসের জন্য ভালো, অ্যান্ড হচ্ছে ফেস গ্লোয়িং যারা চাচ্ছেন যে গ্লোয়িং ফেস এর জন্য, ওটাও কিন্তু আপনারা মানে ওটার জন্য কিন্তু আপনারা এটা করতে পারেন, কপালভাতি। স্কিন ময়েশ্চার থাকতে হবে, স্কিন ময়েশ্চার রাখতে হবে, প্রাইমার ইউজ করতে হবে, দেন হচ্ছে আপনার কনসিলার ফাউন্ডেশন ইউজ করতে হবে। এটা তো ছেলেদের জন্য বললেন না, সবার জন্য। আপনারাও তো অনেক সময় বের হলেই কিন্তু ময়েশ্চারাইজ ইউজ করতেই হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা করা দরকার। হ্যাঁ, আর সানব্লকটা খুব ইম্পর্টেন্ট। ময়েশ্চারাইজ দেওয়ার পরে আপনি সানব্লক দিয়ে বের হতে পারেন, এটা তো সবার জন্যই। জি, না ওই যেমন মেকআপের কোন একটা আইটেমের কথা বলতো, তখন আমি বললাম যে না, ছেলেদের জন্য তো এটা আসলে কিভাবে? হ্যাঁ, ছেলেরাও তো সেম কাজই করবে যদি ছেলেরা বেশি বিউটিফিকেশনের দিকে নজর দেয়। গ্রেট আপু, খুব সহজেই যেহেতু দুইটা টিপস দিলেন, বাট এখন আরেকটা টিপস যেটা সবার জন্যই কাজে আসবে, যারা ওয়ার্কিং উইমেন, দেখা যায় 9 to 6 তারা জব করছেন, তারপরে ফ্যামিলি আছে বা তাদের সংসারে ফিরে যেতে হয়, কাজ করতে হয়, হয়তো খুব একটা সুযোগ হয়ে ওঠে না। চাইলে হয়তো সময় বের করা যায়, বাট অনেকের হয়তো সেই সুযোগটা হয় না। তারা কিভাবে সহজে কিছু কাজ ঘরে করেই তাদের লাইফটা বা লাইফস্টাইলটা হেলদি রাখতে পারে বা ফিটনেস মেনটেন করতে পারে? আসলে এটা হচ্ছে আসলে চ্যালেঞ্জিং। এটা আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা জবের কারণে আমার কাছে আসতে পারছে না বা অ্যাক্টিভিটিস করাটা পসিবল হচ্ছে না। সো তাদের জন্য হচ্ছে আমি একটা কথাই বলবো যে অ্যাক্টিভিটিসটা খুবই দরকার। আপনি যদি অফিসেও থাকেন, কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেটা হচ্ছে আপনি অফিসে ডেস্ক জব করতে করতেই হয়তো আপনি করতে পারেন। আর হচ্ছে আমার পেজে অনেক কিছু আমি দিই এরকম ছোট ছোট ভিডিওস, তো ওরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করলে কিছুটা লাইট থাকা যায় আর কি। আর পাশাপাশি হচ্ছে ওই যে বললাম, আপনার ছোট ছোট জিনিস যেগুলো আপনার বাসায় পাওয়া যায়, স্পাইস গুলো, ওগুলো আপনি ইনটেক করতে পারেন। অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা খাবারের মিনিমাইজ করে খেতে হবে, যেমন অয়েলি ফুড কম খেতে হবে, অ্যান্ড রাইসের পরিমাণটা একটু ব্যালেন্স করতে হবে। অ্যান্ড আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যাদের এরকম প্রবলেম থাকবে তারা আসলে একটা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে তাদের প্ল্যানটা একটু সাজিয়ে নেওয়াটা উচিত আর কি। তারপরে তারা তাদের মতো করে করতে পারে এটা, আর হাঁটতে পারে একটু অ্যাক্টিভিটিস এর ইয়াতে। ওকে, সো আপু আপনার কাছে আসলে ফিটনেস এই শারীরিক ফিটনেসটার গুরুত্বপূর্ণ নাকি মানসিক ফিটনেসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ? মানসিক ফিটনেস বলতে মেন্টাল হেলথ, কোনটা আপনার কাছে সবার আগে প্রায়োরিটি? শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো থাকে না। আচ্ছা, সো অবশ্যই আমি শারীরিক ব্যাপারটাকে আমি আগে ভাববো, শরীর ভালো রাখবো, মন ভালো অটোমেটিক হয়ে যাবে। এবং এটা অনেকেই বলে, বা আমার নিজের ব্যক্তিগত লাইফ থেকেও আমি যেটা খেয়াল করলাম, যে আমরা যখন ফিটনেসের সাথে থাকি, আমরা যখন শরীর চর্চা করি বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি, স্পেশালি সাম ওয়ার্কআউট, অটোমেটিক কিন্তু মনটা ভালো আছে। এটা আমার মনে হয় যে ইটস জাস্ট ম্যাজিক্যাল, এবং এটা আপনিও এগ্রি করলেন। সো আপু, হুরিল স্টুডিও নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি কি করছেন, বা নেক্সট কোনো ইনোভেশন আসছে কিনা, বা আপনার ক্লায়েন্টদের জন্য সুখবর কি হতে পারে? হ্যাঁ, আমি কিছুদিন আগেই জাস্ট কিছু জিনিস আমি লঞ্চ করেছি, যেটা হচ্ছে বানজি ট্রেনিং। আপনারা হয়তো বানজি ট্রেনিং নিয়ে জানেন, যেটা হচ্ছে উপরে একটা বেল্ট থাকে, ওটা দিয়ে জাস্ট ওয়ার্কআউট করতে হয় আর কি। ওটাতে জাস্ট আধা ঘন্টায় আপনি 1000 থেকে 1500 ক্যালোরি বার্ন করতে পারবেন। অ্যান্ড এটা অনেক ইফেক্টিভ এক্সারসাইজ, এটা করলে যেমনটা মজা পাওয়া যায়, ফান করতে করতে ওয়েট লস করা, ওটা খুবই সুন্দর ভালো একটা এক্সারসাইজ হিসেবে। একটু চ্যালেঞ্জিং, বাট এটা খুবই ভালো এক্সারসাইজ, যেন ওয়েট লস যারা দ্রুত করতে চান তাদের জন্য। অ্যান্ড ফেস ইয়োগা জিনিসটা নিয়ে আমি কথা বলবো, যেটা আমরা কেউই জানি না, হয়তো কম জানি,
যে আমরা চিন্তা করি যে ফিট থাকাটা, রাইট, আমাদের বডি ফিটনেস, বাট ফেস ফিটনেস নিয়ে কেউ ভাবে না। ফেস ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা মেকআপ দিয়ে কন্ট্রোল করতেছি, আমাদের ফেসের শেপ করি, ওটা আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারি। যে কন্ট্রোলটা আমাকে আর মেকআপের মাধ্যমে করতে হবে না, এটা হচ্ছে ফেস ইয়োগার মাধ্যমে। সো আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন ফেস ইয়োগাটা করি, দেন আমাদের ফেসের ফ্যাটটা রিডিউস হবে। ফেসের ডাবল চিন যাদের থাকে, যাদের অ্যান্টি এজিং এর কিছু মার্কস পড়ে যায়, স্মাইল লাইন পড়ে যায়, পাফিনেস বের হয়ে যায়, তারা কিন্তু এই যে ফেস ইয়োগার মাধ্যমে নিজেকে সুন্দর রাখতে পারবেন। অ্যান্ড 5 বছর পিছনে থাকতে পারবেন। আপনার এখন যে বয়স, তার চেয়ে 5 বছর পিছনে আপনাকে কেউ বুঝতেই পারবে না, আপনার ওজন হয়তো মানে ফেস দেখে বুঝতে পারবে না যে আপনার বয়স কত, এবং ফিটনেস তো আছেই। মানে এই পোর্শনে, লাস্টের এই পোর্শনে সে হয়তো গেস্টরা আসলে খুঁজতে থাকবে যে আসলে এইটাই হয়তো করতে হবে। সো যেহেতু আপু এই কথাটা বললেন যে দো এটা আপেক্ষিক একটা জিনিস, এটা হয়তো আমরা আক্ষরিক করতে বোঝানোর জন্য আপু বলেছেন খুব সুন্দর করে যে আমরা যদি লাইফস্টাইলটা মেনটেন করি, হয়তো আমাদের এই বয়সের ছাপ বা আমাদের যে আনহেলদি লাইফস্টাইলটা হয়তো আমরা রিকভার করতে পারবো, হেলদি লাইফস্টাইলে নিতে পারবো। সো একদম লাস্ট প্রশ্ন দিয়ে আপু আমরা আপনার কাছ থেকে শেষ করবো আজকে, বাট আপনার এই লাস্ট প্রশ্নটা যদি একটু বলতেন। প্রশ্নটা ছিল যে আমরা এখন অনেকেই যেহেতু ম্যাক্সিমামই আনহেলদি লাইফস্টাইল আমরা লিড করি, যারা এই বাংলাদেশ বা সাবকন্টিনেন্টাল ইন্ডিয়া যেখানে আছি আমরা, সো দেখা যায় অনেকের অনেক ইনসিকিউরিটি থাকে। সো এটা আপনিও তো দেখেন আপনার ক্লায়েন্টদের, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, তারা একটু ওয়েট গেইন করলেই মনে হয় যে অনেক ইনসিকিউর হয়ে পড়ে, ঘর থেকে বেরোতে চায় না, বারবার বলে যে না আমি হয়তো হেলদি হয়ে যাচ্ছি, বা কেউ অনেকে স্কিনিরাও কিন্তু ইনসিকিউরিটিতে ভুগে। সো আপনি যদি একটু বলেন যে এই বিষয়টাকে কিভাবে ওভারকাম করা যায়, কারণ যে কোনো পরিস্থিতিতেই কিন্তু কামব্যাক করার সুযোগ আছে, আপনি যেটা বললেন। তো ইনসিকিউর জিনিসটা, এটা সবাই হই আমরা জীবনে কোনো না কোনো মোমেন্টে। সো এটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এই ইনসিকিউরিটি থেকে, এবং মানে আপনার কি মতামত এই বিষয়ে জাস্ট ইয়াং জেনারেশনের জন্য? এটা নর্মালি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে অ্যাক্টিভিটিস কার্ডিও যদি করতে না চাই, বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, অ্যান্ড ইয়োগাটা মাস্ট নিডেড। সবসময় চেষ্টা করবো যেন সপ্তাহে 3 থেকে 4 দিন ইয়োগাটা করতে। অ্যান্ড স্টুডিওতে, ফিটনেস সেন্টারে করাটা বেটার। যে কোনো একটা সময় নিজের জন্য বের করে কোনো একটা সেন্টারে বা স্টুডিওতে বা কোনো একটা কি বলে জিমে জয়েন করে নিজেকে ফিট রাখতে হবে। আর ডিটারমাইন্ড থাকতে হবে যে আই ক্যান ডু এভরিথিং। নিজের উপরে একটা কনফিডেন্স থাকতে হবে, যে কনফিডেন্স লেভেলটার কারণেই ইউ ক্যান ডু এভরিথিং, রাইট? তো এটা মাথায় রেখে দেন সবকিছু করলে ইনসিকিউর হওয়ার কোনো আসলে দরকার নেই। ইনসিকিউর না হয় আমরা চাইলেই কিন্তু আমরা লাইফস্টাইল মেইনটেইন করতে পারি। সো সাচ এ ওয়ান্ডারফুল সেশন। আসলে আপুর সাথে অনেকগুলো বিষয়ে কথা বললাম, এবং আপু খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইল বা বিউটিফিকেশন আমরা সবকিছু মেইনটেইন করতে পারি। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমাদের এখানে জয়েন করার জন্য। আমি আশা করবো আমাদের নেক্সট সেশনগুলো আরো অনেক সুন্দর হবে আপনার সাথে। হয়তো আমরা কোনো পার্টিকুলার কোনো একটা টপিক আমরা কভার করবো ইনশাআল্লাহ। সো আপনার এইখানে এসে, আজকে সার্কেলে এসে কেমন লাগলো? পুরো টিমটাকে অনেক থ্যাঙ্কস। অনেক ভালো কাজ করছেন আপনারা সবাই মিলে, অ্যান্ড এটা যেন আরো অনেক ভালো করতে পারে সেজন্য সবসময় দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য রইল। অ্যান্ড সব মেয়েদের জন্য, আমার আপু, বোন এবং বান্ধবীদের জন্য এবং ভাইয়াদের জন্য বলা যায় যে একটাই কথা, যেটা অবশ্যই ফিট থাকতে হবে। ফিটনেসটা জরুরি। আপনি ঘরে ভালো থাকতে চাইলে, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চাইলে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে। নিজে ফিট থাকলে বাচ্চাদেরকে টেক কেয়ার করা যাবে, নিজে ফিট থাকলে পুরো সংসার সামলানো যাবে, নিজে ফিট থাকলেই সবকিছু পসিবল। আদারওয়াইজ কিন্তু আপনি বিছানায় চলে যাবেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে। সো আমার মনে হয় সবারই টেক কেয়ার করা উচিত, নিজের জন্য সময় বের করা উচিত। অ্যান্ড দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। সো দিস ইজ ইউর হোস্ট তাজিবা সঞ্জীব। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং নিজের খেয়াল রাখবেন। সাইনিং আউট, টেক কেয়ার।